বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। দায়িত্বশীল কর্তৃপক্ষ যতক্ষণ না এটাকে একদম একটি সুনির্দিষ্ট দায়িত্ব হিসেবে সময়লব্ধ অনুযায়ী কাজ না করবে ততক্ষণ এটা আসলে সমস্যা রয়ে যাবে। আদালতের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ। হাজারীবাগে তো কেউ কি ইন্ডাস্ট্রি সরিয়ে নিতে চেয়েছিল সাভারে? সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যখন ওখানে বিদ্যুৎ বন্ধ করে দিল, পানি বন্ধ করে দিল, তখন কিন্তু তারা যেতে বাধ্য হয়েছে। অর্থাৎ এই জায়গাটাও তাই করতে হবে। যে কোনো কর্মকর্তাই হন না কেন, তিনি তার সঠিক দায়িত্ব পালন না করলে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি মাহমুদা মনি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফুসফুসের সংক্রমণ, চোখের সমস্যা, স্মৃতিশক্তি লোপ সহ নানা জটিলতায় ভুগছেন পোস্ট কোভিড রোগীদের অনেকে। ৯৮% কার্যকর রাশিয়ার তৈরি স্পুটনিক 5। পদ্মা সেতু চলাচল উপযোগী করতে লকডাউনেও 3 শিফটে চলছে কর্মযজ্ঞ। বর্ষার পরে সেতুর উপরে শুরু হবে পিচ ঢালাই। এগিয়ে চলছে নদী শাসনের কাজও। মুঠোফোনে নম্বর ঠিক রেখে অপারেটর বদলে গ্রাহক আটকে রাখার দিন শেষ। কোনো অজুহাতে বাতিল করা যাবে না এমএনপি সেবার আবেদন। ব্যবসায় গতি ফেরার আশা। ফুসফুসের জটিলতা, শরীরের টিস্যুতে প্রদাহ, চোখের সমস্যা ও স্মৃতিশক্তি লোপ পাওয়া সহ নানা জটিল লক্ষণ বাড়ছে পোস্ট কোভিড রোগীদের মধ্যে। এক্ষেত্রে অক্সিজেন সিলিন্ডার ব্যবহারকারীদের মধ্যে এসব জটিলতা বেশি পাওয়া যাচ্ছে। চিকিৎসকদের সংখ্যা শুরুতে চিকিৎসা না নিলে ভবিষ্যতে বিভিন্ন জটিলতায় মৃতের সংখ্যা বাড়তে পারে। সেলিয়া সুলতানার রিপোর্টে বিস্তারিত। বাতাসে অক্সিজেনের ঘনত্বের পরিমাণ 21% এবং এই 21% অক্সিজেন নিয়েই একজন সাধারণ মানুষের সব ধরনের অর্গানগুলো সুস্থ এবং কর্মক্ষম থাকে। কিন্তু কোভিড আক্রান্ত রোগীদের অনেক ক্ষেত্রেই অক্সিজেন ব্যবহার করা এবং সেটির কম বেশি হওয়ার কারণে ফুসফুস সহ নানা সমস্যার মধ্যে পড়ছেন। চিকিৎসকরা বলছেন কোভিড আক্রান্ত হওয়ার পর, নেগেটিভ আসার পর যখন কোনো পোস্ট কোভিডের লক্ষণ দেখা যায়, সেক্ষেত্রে কেন যথাযথভাবে চিকিৎসকের দ্বারস্থ হন, নয়তো যে কোনো সময় মৃত্যু ঘটতে পারে। করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা যত বড়ই হোক, পোস্ট কোভিডের ইউনিট প্রায় শূন্য। যারা এসেছেন তারাও আসছেন জটিল অবস্থায়। ঘাড়ে ব্যথা হচ্ছে, শরীর কিছুটা দুর্বল হচ্ছে, বড় বড় করে শ্বাস আসতেছে, চোখটা মাথাটা কিরকম জানি ভিতরে একটু কেমন জানি লাগে, আমার মুখ শুকিয়ে যায়, পেশাব হয় বেশি রাত্রেবেলা। এই দুটি কারণে আমার সন্দেহ হইতেছে। চিকিৎসকদের মতে ফুসফুস সারা শরীরে অক্সিজেন পৌঁছানোর সুইচ বা সঞ্চালক। কিন্তু কোভিড রোগীদের শ্বাসনালী দিয়ে দীর্ঘ সময় অক্সিজেন গ্রহণে প্রথমেই বড় ধরনের ক্ষতিও হয় এই অর্গানটিতে। এছাড়া চোখের টিস্যু শুকিয়ে যাওয়া, মস্তিষ্কের ভারসাম্যহীনতা, শরীরের নিয়ন্ত্রণ হারানো, শরীরের মাংসপেশিতে প্রদাহ এবং সবচেয়ে বেশি ফুসফুসের ক্ষতি হয় অক্সিজেনের ভারসাম্যহীনতার কারণে, যার ফলে শরীরে পানি চলে আসা ছাড়াও দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি হারানো সহ নানা অর্গান ফেলিওরের মূল কারণ। পোস্ট কোভিড পর্যায়ে অক্সিজেন গ্রহণকারীদের মধ্যেই এসব জটিলতা নিয়ে বেশি রোগী আসছেন হাসপাতালে, বলছেন চিকিৎসকরা। অনেকের কাশি দীর্ঘমেয়াদী থাকছে, শ্বাসকষ্ট থাকছে, যাদের লাংসে ইনভলভমেন্টটা বেশি ছিল অক্সিজেন পেয়েছে এবং রিকভার করছে। পরবর্তীতে তাদের আবার দেখতে হবে যে তাদের লাংসের ইনভলভমেন্টটা কমে আসছে কিনা, কারণ এটা দীর্ঘমেয়াদী লাংসের সমস্যার দিকে যেতে পারে। চিকিৎসকরা বলছেন শুধু বেশি মাত্রায় অক্সিজেন গ্রহণই নয়, অপ্রতুল মাত্রায় অক্সিজেন গ্রহণকারীদের নিয়ে শঙ্কা আরও বেশি। কিডনি ফেলিওর হয়, হার্ট ফেলিওর হয়, ব্রেন কাজ করতে পারে না, চোখ কাজ করতে পারে না, লিভার কাজ করতে পারে না, ইন্টেস্টাইন কার্যক্ষমতা হারিয়ে ফেলে। এছাড়া পোস্ট কোভিডের যে কোনো লক্ষণে ঘরোয়া চিকিৎসা না করার উপর জোর দেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশে রাশিয়া স্পুটনিক 5 ভ্যাকসিন উৎপাদনের জন্য চূড়ান্ত আলোচনা চালাচ্ছে ঢাকা ও মস্কো। এই ভ্যাকসিনের প্রায় ৯৮% কার্যকারিতা পাওয়ার কথা জানিয়েছে রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউট। এছাড়া মেডিকেল জার্নাল লেন্সেটের গবেষণা স্পুটনিক 5 ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর বলে জানানো হয়েছে। করোনার টিকা আবিষ্কারের দৌড়ে এগিয়ে থাকা রাশিয়ায় উৎপাদিত স্পুটনিক 5 ভ্যাকসিন আবারও আলোচনায়। রক্তে জমাট বাঁধা সহ বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে অন্যান্য ভ্যাকসিনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও স্পুটনিক 5 ভ্যাকসিনের এখন পর্যন্ত নেতিবাচক কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
স্পুটনিক 5 ভ্যাকসিনের উচ্চ কার্যকারিতা ও করোনা থেকে সুরক্ষা দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। বিশ্লেষণের ফলাফলে যে কার্যকারিতা দেখা গেছে, প্রকৃতপক্ষে টিকার কার্যকারিতা অনেক বেশি। স্পুটনিক 5 ভ্যাকসিনের 97.6% কার্যকারিতা পাওয়ার দাবি করেছে রাশিয়ার মহামারী ও মাইক্রোবায়োলজি গবেষণা কেন্দ্র গ্যামেলিয়া ইনস্টিটিউট। গত বছরের 5 ডিসেম্বর থেকে চলতি বছরের 31 মার্চ পর্যন্ত টিকার 2 ডোজ নেয়া প্রায় 40 লাখ মানুষের রোগ সংক্রমণের হার বিশ্লেষণ করে এটি নিশ্চিত করা হয়েছে। তবে পরিসংখ্যানের বাইরে ভ্যাকসিনটির প্রকৃত কার্যকারিতা আরও অনেক বেশি বলে দাবি গ্যামেলিয়া ইনস্টিটিউটের পরিচালকের। এদিকে বিজ্ঞান বিষয়ক জার্নাল ল্যান্সেট জানিয়েছে, স্পুটনিক 5-এর 3 ধাপের ট্রায়ালে সব বয়সীদের মধ্যে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে এটি বেশ নিরাপদ বলেও জানানো হয়। বিশ্বের 60টির বেশি দেশে স্পুটনিক 5 ভ্যাকসিনের জরুরি প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে। বিভিন্ন দেশে দিন দিন এই ভ্যাকসিনের চাহিদাও বাড়ছে। এরই মধ্যে রাশিয়ার ভ্যাকসিন উৎপাদনের জন্য 20টির বেশি দেশ চুক্তি করেছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওমরিনান, সময় সংবাদ। জীবিকার তাগিদে মাঝে মধ্যে দাঁড়াতে হয় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। রোগীর হাসি মুখ যেমন আনন্দ দেয়, তেমনি স্বজনদের কান্নায় ভিজে ওঠে তাদের চোখ। তারা অ্যাম্বুলেন্স চালক, কষ্ট ভাগাভাগি করার পাশাপাশি রোগীর স্বজনদের অস্থিরতা মেনে নেন হাসি মুখে। যানজটের কবলে পড়ে অনেকে রোগী সড়কেই মারা যান। উল্লেখ করে অ্যাম্বুলেন্স চলাচলে আলাদা লেন করার দাবি তাদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। যেই জায়গায় যেই দেশে বাড়ি হোক, আমরা তার জায়গা মতন পৌঁছাই দিয়ে আসি। এই যে আমার এখন রুগী নামছে, হ্যাঁ আমি চলে যাইতেছি। হ্যাঁ, রোগীর স্বজনদের সঙ্গী হয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে চলা, বেঁচে থাকার তাগিদেই অসহায় মানুষের সঙ্গে গড়ে ওঠে তাদের নিত্য নতুন সম্পর্ক, হন মৃতের সহযাত্রী। প্রতিদিন 24 ঘন্টা সেবা দিতে প্রস্তুত অ্যাম্বুলেন্স চালকরা যেন অধিক শোকে পাথর। গাড়ির নিয়ন্ত্রণ ঠিক রাখার পাশাপাশি রোগীর ও মৃতের স্বজনদের সান্ত্বনাও দেন তারা। যাদের পেশেন্ট থাকে তারা তো অনেক কিছুই বলে, কিন্তু আমাদের এটা মাইনে নিতে হয়। তাদের রুগী যেহেতু আছে, তাদের একটু মনের দিক দিয়ে খারাপ থাকতেই পারে। রোগীর লোক কান্নাকাটি করতেছে, সেক্ষেত্রে মনে করেন আমাদের কাছেও খারাপ লাগে। আমরাও তো কোনো না কোনো বাবা মায়ের সন্তান, আমাদেরও তো বাবা মা আছে। যখন কোনো রোগীকে সুস্থ হতে দেখেন, তখন আনন্দে যেমন বুক ভরে যায়, আবার স্বজনদের হাহাকার আহাজারিতে অশ্রুসিক্ত হয় তাদের চোখ। তাই যানজটের কবলে যেন সড়কেই কারো মৃত্যু না হয়, সেই চাওয়া তাদের। অনেক সময় আনতে এক্সপায়ার করে না, এখানে নামাজে আমরা চলে যাই। আমাদের গাড়িগুলো তো বিকল্প একটা রাস্তা দেওয়া উচিত, কারণ এই যে জ্যামের কারণে লোকটা মারা গেল, সিগন্যালটা ছাড়লো না, কতক্ষণ আপনি হরেন বাজায় রাখবেন? সময় মেনটেনিং করে যদি আনতে পারি ডক্টরের কাছে, ডক্টরও মনে করেন সময় মতো চিকিৎসাটা দিতে পারলো, সে বাঁচলো, এটা আমাদের জন্য অনেক ভালো লাগে। দরকারের সময় সহজে একটি অ্যাম্বুলেন্স পেলে কতটা যে স্বস্তি মেলে তা বোঝা গেল দূর দূরান্ত থেকে রোগী নিয়ে হাসপাতালে আসা স্বজনদের সঙ্গে কথা বলে। গাড়িটা হলে আমাকে তাকে হতো না, গাড়িটা হলে আমাকে একটা বিপদ হতো। অ্যাম্বুলেন্স পাওয়ার পর তখনই আমরা ওইখান থেকে রওনা দিচ্ছি জাজিরাত থেকে। আর একটু দেরি হলে তো অনেকই বড় ক্ষতি হতো, এখনও রোগী অবস্থা খুব একটা ভালো না। যখন প্রায় সবাই ঘুমিয়ে পড়ে, তখনও তারা জেগে থাকে, কারণ জীবনের জন্য যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে ছুটে চলার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সর্বাত্মক লকডাউনেও পদ্মা সেতু চলাচল উপযোগী করতে 3 শিফটে রাত দিন চলছে কর্মযজ্ঞ। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বর্ষা মৌসুম শেষে সেতুর উপরে পিচ ঢালাই শুরু হবে। আর পদ্মায় বিলীনের পর নতুন করে আনা 192টি স্ট্রিঞ্জার চলতি মাসের শেষের দিকে স্থাপন শুরু হবে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। পদ্মা সেতুতে সর্বাত্মক লকডাউনেও পুরোদমে চলছে কাজ। সেতুর উপরে রোডওয়ে, নিচে রেলওয়ে স্ল্যাব বসছে সমানতালে। রেলওয়ে স্ল্যাবের অগ্রগতি 85%, আর রোডওয়ে স্ল্যাবের অগ্রগতি 79%। রেলিংয়ের 665টি প্যারাপেট ওয়াল এবং রেলওয়ে স্ল্যাবের শেয়ার পকেট বসে গেছে 641টি। করোনার চ্যালেঞ্জেও কাজের অগ্রগতিতে খুশি সেতুকর্মীরা। ব্লক পইতেছে, বস্তা পইতেছে, এই পদ্মা সেতুর স্বার্থে কাজ করতেছে। অতি দ্রুত কাজটা চলছে, আর এতে আমাদের কাছে খুব হ্যাপি লাগছে। পদ্মায় বিলীন হয়ে যাওয়ার পর নতুন করে লুকজেমবার্গ থেকে আনা 192টি স্ট্রিঞ্জার কনস্ট্রাকশন ইয়ার্ডে ঘষামাজা চলছে। চলতি মাসের শেষের দিকে এগুলো স্থাপন শুরু হবে। রোডওয়ে স্ল্যাব বসানো হয়েছে এবং দুই দিক থেকে রোডওয়ে স্ল্যাব বসানো চলমান আছে। আর যে স্ট্রিঞ্জারগুলো বাইরে থেকে আমদানি করা হয়েছে, সেগুলো ঘষামাজা
ব্যবহার উপযোগী করা হবে। পদ্মা জাজিরার দিকে ধাবিত হয় বর্ষা সামনে রেখে পদ্মা সেতুর নদী শাসনের কাজও পাল্লা দিয়ে চলছে। পর্যাপ্ত সরঞ্জামাদি রয়েছে, বর্ষা সামনে রেখে দ্রুত গতিতে এগিয়ে চলছে কাজ। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি প্রায় 85%, আর মূল সেতুর অগ্রগতি 93% ছাড়িয়ে গেছে। 41টি স্প্যানের 32টিতেই রোডওয়ে এবং রেলওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে। স্ল্যাব বসানো বাকি রয়েছে মাত্র 9টি স্প্যানে। মুন্সিগঞ্জের পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মুঠোফোনের নম্বর ঠিক রেখে অপারেটর বদলে ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে গ্রাহক আটকে রাখার দিন শেষ হচ্ছে। শুধু তাই নয়, অপারেটররা দিতে পারবে না কোড সংক্রান্ত জটিলতার অজুহাতও। বিটিআরসি বলছে মুঠোফোন অপারেটরদের অসহযোগিতায় ধুঁকছে এমএনপি কার্যক্রম। ব্যবসা না থাকায় এমএনপি অপারেটরকে রাজস্ব ভাগাভাগিতে ছাড় দিয়েছে বিটিআরসি। সেবায় গতি আনতে নিয়ন্ত্রক সংস্থার কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইনফোজিলিয়ন টেলিটেক বিডি ও মুঠোফোন অপারেটর রবি। শুভ খানের রিপোর্ট। এমএনপি মূলত সেবা দিয়ে মুঠোফোন অপারেটরদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা আর গ্রাহকের ক্ষেত্রে নম্বর ঠিক রেখে ভালো মানের সেবাদাতাকে বেছে নেওয়ার প্রক্রিয়া। 2018 সালে এমএনপি সেবা চালুর পর থেকে মুঠোফোন অপারেটরদের বিরুদ্ধে অভিযোগ, গ্রাহকদের অপারেটর বদল আটকাতে অজান্তে ইমার্জেন্সি ব্যালেন্স সরবরাহ করেন তারা। আবেদন বাতিলে দেওয়া হয় এসএমএস কিংবা অন টাইম পাসওয়ার্ড জটিলতার অজুহাত। হঠাৎ করে 2 দিন পরে জানানো হচ্ছে যে এর আগে এত বাকি ছিল। এটা কোনোভাবে কাম্য না, কোনো অপারেটরের জন্যই কাম্য না। এমএনপি অপারেটর ইনফোজিলিয়ন টেলিটেক বিডি বলছে, এমএনপি সেবার ক্ষেত্রে ইমার্জেন্সি ব্যালেন্সে বাতিল হয় 15 থেকে 20% আবেদন। 2018 সালে মাসে গড়ে 57,000 গ্রাহক অপারেটর বদল করলেও বর্তমানে এ সংখ্যা মাত্র 15,000। আমাদের রেভিনিউ আর্নিং এর উপরে, আরওআই এর উপরে একটা ক্রিটিক্যাল ইম্প্যাক্ট ফেলেছে। ব্যবসায়িকভাবে ধুঁকতে থাকায় এমএনপি অপারেটরকে আর্থিক ছাড় দিয়েছে বিটিআরসি। সরকারের সঙ্গে রাজস্ব ভাগাভাগির হার 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে। এবার গ্রাহক আটকানো বন্ধে বিটিআরসি বলছে, কোনো গ্রাহকের ইমার্জেন্সি লোন থাকলেও গ্রাহক যে অপারেটরে যেতে ইচ্ছুক, লোনের দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট অপারেটরকেই। যদি কোনো টাকা পয়সা বকেয়া থাকে, যে এমএনওর সাথে সে যুক্ত হতে চায়, তার কাছে সেটার দায়িত্ব গ্রহণ করতে পারে, অথবা বিটিআরসি কে তারা জানাতে পারে। বিটিআরসি উইল টেক অ্যাকশন। কিন্তু কোনো মতেই এমএনপি জন্য যদি কেউ আবেদন করে, তাহলে ওটাকে হল্ট করানো যাবে না। ইনফোজিলিয়ন টেলিটেক বিডি বলছে, এতে সেবা ও ব্যবসায় গতি আসবে। 10 থেকে 15% পোর্টিং বাড়বে বলে আমি মনে করি। দেশের 17 কোটি মুঠোফোন গ্রাহকের মধ্যে এ পর্যন্ত প্রায় 11 লাখ গ্রাহক অপারেটর বদল করেছেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে, একদিন পরে পর্দা উঠছে একাডেমি অ্যাওয়ার্ডসের। সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রথমবারের মতো রেল স্টেশনে বসছে আসর। হলিউডে তারকাদের মিলন মেলা। হাওড়ে ধুম পড়েছে বড় মৌসুমের ধান কাটার। এজন্য কিশোরগঞ্জে বিভিন্ন হাওড়ে অস্থায়ী গোলাঘর তৈরি করে বসবাস করছেন হাজার হাজার কৃষক। জিরাতি নামে পরিচিত এসব কৃষকেরা গবাদি পশুর সঙ্গে গাদাগাদি করে ঝড় ঝঞ্ঝা আর বজ্রপাতে ঝুঁকির মধ্যে কষ্টে বোনা ফসল ঘরে তুলতে দিনরাত পরিশ্রম করেন। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ও ছবিতে রিপোর্ট। কিশোরগঞ্জের ইটনা উপজেলার কুনিয়ার হাওরে বিস্তীর্ণ ধান ক্ষেতের মাঝখানে চোখে পড়বে ছোট ছোট কুড়ে ঘর। সামান্য উঁচু জমিতে তৈরি এসব অস্থায়ী ঘরে বাস করেন কয়েকশো কৃষক। করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর মনসন্তোষ গ্রামের কৃষক রহম আলী ধান কেটে ফিরেছেন। চলছে দুপুরের খাবার, পেছনেই বাঁধা গরু, উঠছে মাছি। এমন পরিবেশেই মরিচ ভর্তা দিয়ে চলছে মোটা চালের খাওয়া। রহম আলীর মতো জীবনের ঝুঁকি নিয়ে বছরের 6 মাস জীবনকে তুচ্ছ করে মাঠে পড়ে থাকেন হাজার হাজার কৃষক। গবাদি পশুর সাথে গাদাগাদি করে গোয়াল ঘরে রাত কাটান তারা। মেঘ বৃষ্টির দিন আছে, বান্তুহান আছে, এসব মানুষের নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা কিংবা স্বাস্থ্যসম্মত পায়খানা কিংবা রাতে ঘুমানোর মতো জায়গা। পানি পাওয়া যায় না, যে বিলের মধ্যে গোসল ফারে, এই বিলে হাঁস ফালে, গরু ফালে, গরু গোসল ফারা সব এটাই খায় বাচ্চা তার লাগে। কিন্তু আমরা কোনো সুখ সুবিধা কিছুই পাইতাছি না। কল তো পানি মাঝে মাঝে উঠেও না, এমন হয় পরে বিলের পানি খাওয়া লাগে, মানে টেককে বিলের পানি খাওয়ার লাগে, মাঝে মাঝে কেত তো পানি খাওয়ার লাগে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, খাদ্য, পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা গেলে তারা আরো বেশি ভূমিকা রাখতে পারবেন। যেহেতু তারা খাদ্য সৈনিক, সেই হিসেবে তাদেরকে যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আওতা আনা যায়
তাহলে তারা উৎসাহ ভরে আরও বেশি কাজ করবে এবং দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। কিশোরগঞ্জের প্রধান 3টি হাওর উপজেলায় কার্তিক থেকে বৈশাখ মাস পর্যন্ত অস্থায়ীভাবে বসবাস করেন বিভিন্ন এলাকার 25,000 কৃষক, স্থানীয় ভাষায় জিরাতি। সময় সংবাদ, কিশোরগঞ্জ। ভোলায় বেড়ে চলেছে ডায়রিয়া রোগীর সংখ্যা। এক সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়েছেন 2,500 মানুষ। সার্বিক পরিস্থিতি জানাতে ভোলা সদর হাসপাতালে আছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। সরাসরি যাচ্ছে তার কাছে। লিটন, ভোলার ডায়রিয়া পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না স্বাস্থ্য বিভাগ। ভোলার যে হাসপাতালগুলো রয়েছে, হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার শয্যা সংখ্যার কয়েক গুণ বেশি রোগী এই মুহূর্তে চিকিৎসা দিচ্ছে স্বাস্থ্যকর্মীরা। এই সমস্ত রোগীর চিকিৎসা দিতে গিয়ে তারা অনেকটা হিমশিম খাচ্ছে। ভোলা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের শয্যা সংখ্যা রয়েছে 10টি। এই মুহূর্তে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 133 জন। এই বিপুল সংখ্যক রোগীর যে চিকিৎসা দেওয়া হচ্ছে, এখানে জনবল কিন্তু রয়েছে আগের যা ছিল সে 10 শয্যার জনবল দিয়ে তারা এত রোগীকে চিকিৎসা দিতে গিয়ে আসলে প্রকৃত চিকিৎসা না পেয়ে অনেক রোগীরাই এখন দুর্ভোগে রয়েছে। 10 শয্যার ওয়ার্ডে যে 133 জন রোগী ভর্তি রয়েছে, এরা আসলে মেঝেতে বিভিন্ন ওয়ার্ডের ফ্লোরে অনেকটা দুর্ভোগের মধ্যে চিকিৎসা নিচ্ছে। এই তীব্র গরমের মধ্যে এই সমস্ত রোগীদের জন্য নেই তেমন কোনো ফ্যানের ব্যবস্থা, রাতের বেলা পর্যাপ্ত আলো নেই এবং এইখানে তারা মশা মাছি নিজেরাই এগুলোর মধ্যেই আসলে রোগীরা সেবা নিচ্ছে, নেই পর্যাপ্ত পয় নিষ্কাশনের সুবিধাও। কিন্তু নিরুপায় গ্রামগঞ্জে এই ডায়রিয়া রোগীদের চিকিৎসা করার জন্য যে পর্যাপ্ত প্রধান ব্যবস্থা, যে স্লাইন, সেটা পর্যাপ্ত না থাকার কারণে ডায়রিয়া রোগীরা বাধ্য হয়ে এই হাসপাতালে আসতে হচ্ছে। আমরা জেলা সিভিল সার্জন সূত্রে যে তথ্য পেয়েছি, গতকাল পর্যন্ত ভোলা জেলায় গত এক মাসে 5,284 জন রোগী, ডায়রিয়া আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে গত এক সপ্তাহে ভর্তির সংখ্যা 2,446 জন। মানে এক মাসে যে রোগী ভর্তি হয়েছে তার মধ্যে অর্ধেকই হয়েছে গত এক সপ্তাহে। আর ভোলা জেলা গত 24 ঘন্টা বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 378 জন। 378 জন। এই সমস্ত রোগীরা আসলে গ্রামে যে চিকিৎসা নিবে সেই রকমও পর্যাপ্ত কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে হাসপাতালে আসতে হচ্ছে। আর সিভিল সার্জন যে তথ্যটি জানিয়েছে যে মাঝখানে কিছুটা স্লাইন সংকট হলেও এই মুহূর্তে তাদের কাছে প্রায় 20,000 আইবি স্লাইন রয়েছে। রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তারা 76টি মেডিকেল টিমের মাধ্যমে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তো মনি, এই ছিল আমার কাছে ভোলা সদর হাসপাতাল থেকে ডায়রিয়া আক্রান্ত রোগীদের সর্বশেষ পরিস্থিতির খবরাখবর। ভোলা সদর হাসপাতাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন নাসির উদ্দিন লিটন। আর মাত্র একদিন পরে পর্দা উঠছে একাডেমি অ্যাওয়ার্ডসের 93তম আসরের। চলচ্চিত্র দুনিয়ার নামকরা তারকা ও আমন্ত্রিত অতিথিরা ইতোমধ্যে এসে পৌঁছেছেন হলিউডে। গোটা লস এঞ্জেলস পরিণত হয়েছে তারকাদের মিলন মেলায়। হলিউড থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। প্রথমবারের মতো বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডসের 93তম আসর বসতে চলেছে রেল স্টেশনে। করোনা মহামারীর মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই এবার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের পাশাপাশি ইউনিয়ন স্টেশনেও একযোগে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত আয়োজকদের। অস্কারের এবারের আসরে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের 8 শতাধিক তারকাকে। অতিথি তালিকায় নাম রয়েছে বলিউড তারকা ঋত্বিক রোশন এবং আলিয়া ভাটেরও। তালিকায় যাদের নাম উঠেছে তারা সুযোগ পাবেন এবছরের অস্কার মনোনয়নে ভোট দেয়ার। অস্কারের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এবারের আসরে আমন্ত্রিত অতিথিদের মধ্যে 36% কৃষ্ণাঙ্গ এবং 45% নারী। আর এ তালিকায় 49% অতিথিকে বেছে নেওয়া হয়েছে বিশ্বের 68টি দেশ থেকে। স্থানীয় সময় রোববার রাতে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ডসের এবারের আসর। আর এতে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনয় শিল্পী সহ মোট 23টি বিভাগে প্রদান করা হবে মর্যাদাপূর্ণ অস্কার পুরস্কার। লস্কর আল মামুন, সময় সংবাদ, ডলবি থিয়েটার, হলিউড। লকডাউনে দর্শনার্থী শূন্য চট্টগ্রাম চিড়িয়াখানায় রাজত্ব করে বেড়াচ্ছে বাঘের শাবক জো বাইডেন।
দিনভর চিড়িয়াখানার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটোছুটি করছে মা বাঘের পরিবর্তে মানুষের কাছে বেড়ে ওঠা 5.5 মাস বয়সী এই বাঘ শাবক। সাখাত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঘড়ির কাঁটা তখন বিকেল 3টা ছুঁই ছুঁই। সময় হয়েছে জো বাইডেনের বৈকালিক ভ্রমণের। চট্টগ্রাম চিড়িয়াখানার অফিস কক্ষ থেকে রাজকীয় ভঙ্গিতে বের হয়ে আসে এই ব্যাঘ্র শাবক। শুরু হয় তার মজার সব কাণ্ড কারখানা, কখনো দৌড়ে আবার কখনো গুটি গুটি পায়ে পুরো চিড়িয়াখানা জুড়ে তার ঘুরে বেড়ানো। সে আমাদের সাথে কাছে থাকতে চায়, এজন্য আমরা বাধ্য হই তাকে কিছুক্ষণের জন্য আমরা সময় দিয়ে তাকে বাইর করে নিয়ে আসি আর কি। দুষ্টুমিতেও কম যায় না এই বাঘের বাচ্চা। অন্যান্য পশুর খাঁচার সামনে গিয়ে তাদের ভয়ও দেখায়। তখন খাঁচায় আবদ্ধ পশুগুলোর ছুটোছুটি শুরু হয়। এইভাবে এক খাঁচা থেকে আরেক খাঁচার সামনে গিয়ে চলে তার ভয় দেখানোর খেলা। ওকে লালন পালন করছি, খাওয়া দাওয়া, গোসল করানো, খাওয়া দাওয়া সবকিছু নিজের কাছের মানুষের মতোই করছি সবকিছু। জন্মের পরদিন থেকে মা বাঘিনী পরীর পরিবর্তে জো বাইডেন বেড়ে উঠছে চিড়িয়াখানার কিউরেটরের কাছে। দক্ষিণ আফ্রিকা থেকে কিনে আনা বাঘ দম্পতি রাজপরী সংসারে গত বছরের 14ই নভেম্বর 3টি শাবক জন্ম নেয়। নিজেদের বাচ্চাদের দুধ পান করানো বন্ধ করে দেয় এই বাঘিনী। মারা যায় 2টি শাবকও। এরপর তৃতীয় শাবক জো বাইডেনকে বাঁচিয়ে রাখার সংগ্রাম শুরু করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বিকেল 3টে বাজলেই চিড়িয়াখানা ঘুরতে বেরোয় ব্যাঘ্র শাবক জো বাইডেন। সাথে থাকে মাসুম এবং ডাক্তার শুভ্র। আর পুরো পথ জুড়ে চলে তাদের সাথে খুনসুটি। আর এই খুনসুটি দেখার জন্য ভিড় জমে যায় যারা চিড়িয়াখানার অন্যান্য কর্মচারী রয়েছেন তারাও ঠিক মজা নেন কীভাবে বেড়ে উঠছে মানুষের কাছে এই বাঘের বাচ্চা। অন্তত 5 মাস ধরে এই বাঘের বাচ্চাকে লালন পালন করছে মাসুম এবং ডাক্তার শুভ্র। প্রথম দিকে বাঘের বাচ্চাটিকে শুধুমাত্র দুধ খেতে দেওয়া হলো, এখন প্রতিদিন 1.5 কেজি করে মাংস দেওয়া হচ্ছে। তবে এই মাসে শেষ হচ্ছে তার বাইরে ঘুরে বেড়ানো। 6 মাস অতিক্রান্ত হলে তাকে রেখে দেওয়া হবে নির্ধারিত খাঁচায়। এটাই তার লাস্ট মাস, এই মাস পরে সে দুধ খাওয়া বন্ধ হয়ে যাবে এবং আমাদের যে মানুষের সাথে মেলামেশা এটাও আমরা এই মাস পরে বন্ধ করে দিব এবং 6 মাস পরে কমপ্লিট হওয়ার পরেই এখন সে তার মায়ের পাশের কাছে থাকবে। চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে এই শাবকসহ মোট 6টি বাঘ রয়েছে। এর মধ্যে 2018 সালে রাজপরী দম্পতির সংসারে জন্ম নিয়েছিল একটি বিরল প্রজাতির সাদা বাঘও। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং ফুসফুসের সংক্রমণ, চোখের সমস্যা, স্মৃতিশক্তি লোপ সহ নানা জটিলতায় ভুগছেন পোস্ট কোভিড রোগীদের অনেকে। 98% কার্যকর রাশিয়ার তৈরি স্পুটনিক 5। এ ছিল সকালের সময়ের সঙ্গে থাকুন সময়।